না তোমার ভেতর দিয়ে গেছে। তুমি তাকে কোথায় খুঁজছো? কোথায় পাবি তারে মনের মানুষ জেনে? তাহলে এই যে ভগবান শ্রী রামকৃষ্ণের সাধন পদ্ধতি এবং ধারা, বাইরে কোথাও কোনো ঘণ্টা নেই ইত্যাদি নেই। এবং স্বামীজি পরবর্তীকালে তাঁরই তো প্রধান সন্তান। তিনি একটা জায়গায় রসিকতা বলছেন বৃন্দাবনে একটা মিটিং হয়ে গেল। সবাই জিজ্ঞেস করছে কী মিটিং হলো স্বামীজি? বললেন সব বসে পড়েছে। সেই মিটিংয়ে ঠিক হলো এই যে ঘন্টার এই যে দণ্ডটা, এটা কয় ইঞ্চি হবে? 6 ইঞ্চি হবে না 7 ইঞ্চি হবে না 8 ইঞ্চি হবে? এইবার ঘন্টাটা কবার নড়বে এবং কি ধরনের আওয়াজ হবে? আচ্ছা, এইবার যে গেলাসে জল দেওয়া হবে সেটা ডান দিকে থাকবে না বাঁ দিকে থাকবে? জলটা ক মিনিট রাখা হবে, তারপরে ফেলে দেওয়া হবে? প্রসাদ দিয়ে দরজা বন্ধ করে, একবার এমনও হয়েছে বৃন্দাবনে, প্রসাদ দিয়ে প্রথমত কিছুক্ষণ দরজা বন্ধ রেখে সব বাইরে বসে থাকে। পুরোহিত বললেন আমার অত বসার সময় নেই, আমার আরও পুজোয় আছে বলে মন্দিরের যে কর্মচারী তাকে বললেন 20 মিনিট পরে দরজাটা খুলে দিস আর তারপর শয়ন দিয়ে দিস। তাহলে কি হলো? যাকে রেখে গেছেন সে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, পরে রাত্রির বেলা তিনি পুজো করতে এসে দেখেন নারায়ণকে যে জল দেওয়া হয়েছে সেটা পড়ে আছে। তিনি একদম খেপে খড়ম নিয়ে তাড়া করেছেন তাকে। সে বললে গুরুদেব, পূজারীকে বলছেন আমার বড় অপরাধ হয়ে গেছে, দরজাটা খুলে দিতে ভুলে গেছি। তা নারায়ণের কাছে যে জল ছিল উনি কি সবটাই খেয়ে ফেলেছেন? বললেন না, উনি কিচ্ছু খান না, ওরা দৃষ্টি দিয়ে খান। দৃষ্টি দিয়ে খাওয়া। আমি তো দেখতাম আমাদের বাড়িতে যা কিছু পুজো হয় সবই তো যিনি ভট্টাচার্য মশাই তিনি সব প্যাক করে দাও। আবার বলতেন ভিজে আলো চাল শুকনো আলো চাল যেন আলাদা আলাদা থাকে। হ্যাঁ, তারপরে দেখো ওই সব আলাদা আলাদা প্যাক করে দাও। হ্যাঁ, তা আমি মনে মনে ভাবতাম তো ওকে প্যাক করে দেওয়া হবে কেন? ঠাকুর তো সব গ্রহণ করেছেন। না, দৃষ্টি দিয়ে গ্রহণ করা মানে, আমি তখন পুরোহিত মহাশয়কে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই যে কমলা লেবুটা আছে ওটা তো উনি দৃষ্টি দিয়ে গ্রহণ করেছেন, তাহলে ওটা কি ছিবড়ে এবং বিস্বাদ হয়ে গেছেন? তক্ক করো না, শাস্ত্রের সঙ্গে কোনো রকম সংঘাত যেন না হয় বলে তিনি ঠোঁটটা বিড়বিড় করতে করতে বেরিয়ে চলে গেলেন। ঠাকুর এইরকম পুরোহিত কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে হতে চাননি। যখন তার দাদার বিধানে রানী রাসমণির মা কালীর প্রতিষ্ঠা হলো এবং অন্নভোগ দেবার অধিকারী হলেন ঠাকুরের এই তার দাদা, ইনি সমাধান দিলেন যে তুমি তোমার গুরুর নামে মন্দিরটি উৎসর্গ করে দাও, তার নামে পুজো হবে। তখন আর কোনো বাধা রইল না। তখন তাকে পূজার ভার দেওয়া হলো। ঠাকুর তখন ঝামাপুকুরে। ঠাকুর বলছেন আমি সেই পিতার সন্তান যিনি সত্যাশ্রয়ী এবং সত্য বর্জন করবেন না বলে এক অত্যাচারী দুরন্ত জমিদারের কথায় বর্ধমান আদালতে মিথ্যা সাক্ষী দিতে রাজি হননি বলে তার যে জমিদারি ছিল মিথ্যা মামলা করে সমস্ত কেড়ে নিলেন। শুধু তাই নয়, তার যে প্রধান সেপাই তাকে বললেন ক্ষুদিরামকে বেঁধে নিয়ে আয়, আমি তাকে দেখে নেব, আমার মুখের ওপর কথা। সেই মহাদেব তার নাম, সে এসে বলছে ঠাকুর তুমি আর এখানে থেকো না, আমার ওর হুকুম যা আছে আমায় বেঁধে নিয়ে যেতে বলেছে, তুমি আজ রাতেই পালিয়ে যাও। এক বস্ত্রে যা কিছু সম্বল ছিল সপরিবারে তিনি 1.5 গ্রাম ত্যাগ করে কামারপুকুরে এলেন। সেখানে ইতিহাস হবে। 1.5 গ্রামটাই কামারপুকুরের মতো পবিত্র একটা স্থান হতে পারত, সারা পৃথিবীর মানুষ সেখানেই আসতো। কিন্তু ওই এক জমিদার যেই পৃথিবীতে অর্থ ছাড়া আর কিছু বোঝেনি, এবং পৃথিবীতে দুটো কাজ আছে, কর্ম। আমি একটা দেখলাম ভারী সুন্দর সংস্কৃতে যেটা বলে বিভক্তি, যেমন কর্মের আগে একটা অপশব্দ যোগ করলেই হয়ে গেল, 12টা বেজে গেল অপকর্ম। হ্যাঁ, অপসংস্কৃতি, তাই তো, সংস্কার কুসংস্কার, পথ বিপথ সুপথ কুপথ, সব কিছু একটা আসল বস্তুটার আগে পরে কিছু লাগালেই কেলেঙ্কারি কাণ্ড। তা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্যে মহাকাল বা কাল বা ইতিহাস সব সাজিয়ে রেখেছিলেন।
বর্ধমান রাজার যিনি রাজপুরোহিত, তারই বংশধর গোস্বামী বংশ, কামারপুকুরে তার কয়েকটি চালা ছিল, তার একটা আবাসস্থল ছিল এবং তাদের ওখানে কিছু জমি জমা ছিল। তিনি ক্ষুদিরাম তার বন্ধু, তাকে বললেন তোমার কিছু ভয় নেই, আমি আছি, চলে এসো আমার কাছে। বলে ক্ষুদিরামের জন্য কিছুটা জায়গা, কয়েকটি চালা ছেড়ে দিলেন আর লক্ষ্মী জলায় 1 বিঘে জমি দিয়ে দিলেন, যেখান থেকে উৎপাদিত ধানে তার সংসার চলবে। এইখানে শুরু হলো ইতিহাস। দেখো না কি আদেশ আসে। ঠাকুর সেই কারণে বলতেন আমি খাই দাই আর থাকি, আমি কিছু জানি না, সব আমার মা জানেন। তাই নাকি? আচ্ছা দাঁড়া, মাকে জিজ্ঞেস করে আসি। স্বামীজি বললেন তুমি যা দেখো টাকো সব তোমার মাথার ভুল, তুমি পাগল হয়ে গেছো। তাই নাকি? তর্ক করলেন না, দাঁড়া আমি একটু ঘুরে আসি। মায়ের কাছে গিয়ে বললেন মা, নরেন বলছে আমি পাগল হয়ে গেছি, তো তাই দেখি তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি আমাকে শুতে বলছো, তুমি আমাকে আগে খেতে বলছো, বলছে নাকি এটা মাথার ভুল। বললেন নরেন এখনো ওই জায়গায় আসেনি। ঠাকুর ফিরে এসে বললেন শালা, তুই আমার বিশ্বাস পাল্টে দিতে চাইছিস? তার কয়েকদিন পরেই নরেন্দ্রনাথ করেছেন কি, আবার ঠাকুরকে কাছে এসে বলছেন এই যে তুমি বললে চাতক পাখি বৃষ্টির জল ছাড়া কিছু খায় না। বললেন না বলিসই তো। বলে আমি দেখলাম গঙ্গার সখানেক চাতক পাখি গঙ্গার জল খাচ্ছে। বলিস কি রে, চল চল দেখি। ঠাকুর গিয়ে দেখে হা হা করে হাসছেন, ওরে ওগুলো সব চামচিকি চাতক না রে, দূর চালা তোর কথা, আর আমি আর বিশ্বাস করবো না, তুই চাতক আর চামচিকি চিনিস না। তাহলে ঠাকুর যা দেখেছেন, ঠাকুর যা করেছেন, সেই জায়গাটা তো আমরা পৌঁছতে পারবো না। সেই কারণে একটা সমঝোতা, একটা মাঝামাঝি একটা ফর্মুলা দিয়েছেন। বলছেন আধা ছানার মন্ডা খাও। এই বাঁকুড়া জেলায় মন্ডা হয়, আধা ছানার মন্ডা খাও। আমি পুরো ছানার মন্ডা খেয়ে নিজেকে শেষ করে ফেলেছি। আধা ছানার মন্ডা খাও। সেটা কিরম? পরিবার থাক এবং ঈশ্বরকে রাখো। পরিবারে কিভাবে থাকবে? যেন বড় লোকের বাড়ির দাসীর মতো। আমার কেষ্ট আমার বিষ্টু। দেখেন না আজকাল ঠাকুর বলছেন ব্রাহ্ম সমাজে গেলাম, এক ডেপুটি এসেছে, আমি নাটক দেখতে গেলাম, শেষ পর্যন্ত মনে হলো পালাতে পারলে মাছি। সে তার ছেলেটাকে একবার আমার পাশে বসাচ্ছে, বাবা বাবা করে আবার তার পাশে বসাচ্ছে, আবার কখনো কোলে তুলে নিচ্ছে। ঠাকুর বললেন দুঃসাহস তোর নাটক, বলে বেরিয়ে চলে গেলেন। বললেন এক ডেপুটিকে দেখেছিলাম। তা বলছেন সেই কারণে ধরি মাছ না ছুঁই পানি, সংসারের প্রতি নির্দয় হও না, তোমার কর্তব্য কর্মটি করে যাও। একজন মাদুর বগলে করে দক্ষিণেশ্বরে এসছেন, মাদুরটা ধপাস করে ফেলে বিছিয়ে দিলেন। ঠাকুর দেখছেন তার তক্ত বসে বসে, ব্যাপারটা কি হচ্ছে? ঠাকুর হ্যাঁ তো ভেতরটায় এসে গেছে না, আর থাকো, আমি থাকতে পারছি না পরিবারে, তাই মাদুরটা নিয়ে এলাম, এখানেই শোবো, আপনার কথা শুনবো, এখানেই খাবো, আবার এখানে শুনবো। ঠাকুর বললেন মাদুরটা গোটাও। মাদুরটা গোটানো হলো। বললে এবার শোনো, তোমার পরিবারের কাছে গিয়ে লিখিয়ে আনো তো। কটি হয়েছে? বললেন তা মা ষষ্ঠীর কৃপায় প্রায় 6টি ছাড়িয়ে গেছে, আরেকটি আসছে। ঠাকুর তখন উঠে দাঁড়িয়েছেন। তাই নাকি? আচ্ছা আচ্ছা। তা বাবা তুমি তো আমার এখানে মাদুরে বাস করবে, মন্দিরের প্রসাদ খাবে আর মা মা করবে, তা তোমার পরিবারটা কি ওই পাড়ার দত্তমশাই এসে দেখবে? বলে বলছেন বেরো শালা, তোর বউয়ের কাছে গিয়ে আগে লিখিয়ে নিয়ে আয় যে এদের ভরণ পোষণ খাবার দাবার ব্যবস্থা করেছিস, যেমন এখানে হয় না ইন্স্যুরেন্স করেছিস কিনা। সে যদি বলে করেছিস তাহলে এখানে এসে বসবি, আর তা নাহলে এখান থেকে গেট আউট। সে আবার মাদুর বগলে করে, তাহলে যাবো কোথায়? বলে চলে যা, বলে সে বেরিয়ে চলে গেল। তো ঠাকুর বলছেন এই রকম পরিবারের অত্যাচারে সংসার থাকে। আমার একটি সুন্দর গল্প বলতেন। এক পণ্ডিত, সে কাশি চলে গেছে সংসার ত্যাগ করে। ঠাকুর বলছেন 1 মাস পর একটি চিঠি এলো, আমি এখানে একটি চাকরি জোগাড় করিয়াছি, ভাবিতেছি আগামী মাসে তোমাদের কাছে গিয়ে খেদি পুঁচি মুচি যা আছে এবং তোমাকে এই বারাণসীতেই নিয়ে আসব। তিনি সংসার ত্যাগ করেছিলেন, সব ত্যাগ করে তিনি ভগবান আরাধনা করবেন। ঠাকুর বলছেন ওই যে একটি চাকরি পেয়ে গেছে,
সঙ্গে সঙ্গে পোস্টকার্ড এসে গেল, সব তোমাদের নিয়ে যাবো, লটবহন নিয়ে আবার ওখানে একটি সংসার পাবো। বললেন এই ভক্তির কোনো প্রয়োজন নেই। তাহলে একটি ভয়ঙ্কর কথা বলছেন, তুমি মিথ্যে কথা ধাপ্পা দিয়ে মানুষকে বলাতে পারবে, কিন্তু কৃপা করে ভগবানকে ঠকাতে চেও না, ভগবানকে ঠকাতে চেও না। সেই কারণে রামকুমার বাবু একটি ভারী সুন্দর গান গাইতেন, সেটা হচ্ছে বাউলদের একটা প্রিয় গান, আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি তাই তো পাগল হলেন না, 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 মনের মতন পাগল পেলাম না। আমি নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না, নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না, মনের মতন পাগল পেলাম না, আমি মনের মতন পাগল পেলাম না। শিব যে ছিল পাগলের সাথ, সুধাতে যে গরল যে বারাণসীর সম্রাট অধিপতি, স্বর্ণ কাশী তার, অন্নপূর্ণা তার কন্যা। শিব যে ছিল পাগলের সাথ, সুধাতে যে গরল যে আমার দালান কোঠা ফেলে দিয়ে বৈঠকখানা, দালান কোঠা ফেলে দিয়ে শ্মশানে বৈঠকখানা, মনের মতন পাগল পেলাম না, আমি তাই তো পাগল হলেম না, 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 মনের মতন পাগল পেলাম না। শিব ছিল পাগলের সাথ, সুধাতে যে গরল যে শিব ছিল পাগলের সাথ, সুধাতে যে গরল যে আবার দালান কোঠা ফেলে দিয়ে শ্মশানে বৈঠকখানা, দালান কোঠা ফেলে দিয়ে শ্মশানে বৈঠকখানা, মনের মতন পাগল পেলাম না। কলিতে এক পাগল ছিল পাগল চৈতন্য, কলিতে এক পাগল ছিল পাগল শ্রী চৈতন্য, একটুখানিক ছেলে ভাবে করলে কি কাণ্ড। কলিতে এক পাগল ছিল পাগল শ্রী চৈতন্য, আর একটুখানি ছেলে ভাবে করলে কি কাণ্ড। রাধে বলে জয় রাধে বলে কালো জলে ডুবলো আর উঠল না, রাধে বলে কালো জলে ডুবলো আর উঠল না, মনের মতো পাগল পেলাম না, আমি তাই তো পাগল হলেন না, 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 মনের মতো পাগল পেলাম না। আমি কলিতে এক পাগল ছিল পাগল শ্রী চৈতন্য, কলিতে এক পাগল ছিল পাগল শ্রী চৈতন্য, আর একটুখানি ছেলে ভাবে করলে কি কাণ্ড। জয় রাধে বলে জয় রাধে বলে জয় রাধে বলে কালো জলে ডুবলো আর উঠল না, মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না। ঠাকুর বলছেন কিছু তো দরকার নেই, হাত দুটো উপর দিকে তোলো মাস্টার, তারপরে হাত তালি দাও, তারপরে হাত তালি দাও, বলো হরি রে হরি রে হরি রে হরি রে হরি রে হরি রে বলেই বলছেন রাধে কৃষ্ণ বল মুক্তি, রাধে কৃষ্ণ বল মুক্তি, রাধে কৃষ্ণ বল
বল বল বল মুক্তি রাধে কৃষ্ণ বল 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 মুখে তুই রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল মুখে তুই রাধে কৃষ্ণ বল 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 মুখে তুই রাধে কৃষ্ণ বল নামের লতায় জড়িয়ে আছে মোহন মূর্তি খানি নামের লতায় জড়িয়ে আছে মোহন মূর্তি খানি আর নামের টানে আসবে নামি নামের টানে আসবে নাবি নামের টানে আসবে নামি বলে হরি বল 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 স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠ কৃষ্ণ জননী শরণং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি হরি বল 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 জয় মা 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 জয় জয় মা 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 জয় জয় মা 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 জয় হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম নমস্কার।